হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এর চ্যাপ্টার নাম্বার 4। চ্যাপ্টার নাম্বার 4 এর আজকে হচ্ছে লেকচার নাম্বার 2। আজকে আমরা করব হচ্ছে লিজনের বইতে যে সকল কাজগুলো করতে হয় এটা নিয়ে বেসিক আলোচনা করব এবং এই রিলেটেড কিছু কাজ করব। তো সর্বপ্রথম কাজ হচ্ছে লিজর কি? লিজর হচ্ছে যে লিজ দেয় সেই হচ্ছে লিজর। তো লিজরের ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে লিজরের ক্ষেত্রে লিজ হচ্ছে তিন টাইপের। কয় টাইপের লিজ? তিন টাইপের লিজ। প্রথমটা হচ্ছে ডিরেক্ট ফাইন্যান্সিং লিজ, দুই নাম্বারটা হচ্ছে সেলস টাইপস লিজ, আর তিন নাম্বারটা হচ্ছে অপারেটিং লিজ। এই তিনটা লিজের যে কোনো একটা হবে লিজরের ক্ষেত্রে। এখন কখন কোনটা হবে সেটা আগে আমরা একটু বলি। সর্বপ্রথম হচ্ছে অপারেটিং লিজটা আমরা একটু বলে নেই শুরুতেই। অপারেটিং লিজ হবে যদি লিজের টার্ম সম্পত্তি আয়ুষ্কাল থেকে লিজের আয়ুষ্কাল 75% নিচে হয়, তখন সেটা হয়ে যায় অপারেটিং লিজ। এই জন্য লিখছি এখানে ফর রেকর্ডিং পারপাস টু লিজর বুক দ্য লিজ ইজ অপারেটিং লিজ। কখন? বিকজ দ্য লিজ টার্ম ইজ লয়ার দেন 75% অফ এস্টিমেটেড কি ইকোনমিক লাইফ। তার মানে লিজরের ক্ষেত্রে লিজ তিনটার মধ্যে প্রথমটা আমরা পড়ে নিলাম অপারেটিং। অপারেটিং কখন হবে? 75% উপরে না নিচে গেলে বলো দেখি? নিচে। নিচে গেলে অপারেটিং। এখন যদি উপরে যাই তাহলে উপরে গেলে দুইটা, ডিরেক্ট ফাইন্যান্সিং এবং কি সেলস টাইপ লিজ। এখন দুইটার মধ্যে কোনটা আমরা সিলেক্ট, কখন কোনটা সিলেক্ট করব, এটা নিয়ে আমরা একটু আলোচনা করতেছি। দেখেন লিখছি প্রথমে ডিরেক্ট ফাইন্যান্সিং এর ক্ষেত্রে আমরা লিখছি ফর রেকর্ডিং পারপাস টু লিজর বুক দ্য লিজ ইজ এ কি ডিরেক্ট ফাইন্যান্সিং লিজ বিকজ দ্য লিজ টাইম ইজ গ্রেটার দেন 75% অফ এস্টিমেটেড ইকোনমিক লাইফ অফ দ্য লিজ অ্যাসেট। আমি একটা উদাহরণ দিছি, সম্পত্তি আয়ুষ্কাল ধরছি 10 বছর আর লিজ টার্ম ধরছি, সরি সম্পত্তি আয়ুষ্কাল ধরছি 12 বছর, লিজ টার্ম ধরছি হচ্ছে 10 বছর। তাহলে 10 এর 12 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ করে 83। এটার দাম জাস্ট একটা উদাহরণ দিছি। তাহলে এইটুকু হলো প্রথম কন্ডিশন যে যদি 75% এর কি উপরে চলে যায় তখন সেক্ষেত্রে কি হবে? ডিরেক্ট ফাইন্যান্সিং লিজ হবে। আর 75% এর নিচে আসে তাহলে সেটা কি অপারেটিং। এখন 75% উপরে গেলে কিন্তু দুইটা, ডিরেক্ট ফাইন্যান্সিং এবং কি সেলস টাইপস লিজ। এখন এই দুইটার মধ্যে আমরা কোনটা কখন সিলেক্ট করব? লেখা আছে এইটুকু ধরো, পরবর্তীটুকু লেখা আছে কালেক্টিবিলিটি ইন রিজনেবল বাই প্রিডিটেবল। অর্থাৎ এই কথাটা মানে হচ্ছে, সরি এখানে আমাদের একটু ভুল হয়েছে, কালেক্টিভিটি অ্যান্ড রিজনেবল প্রি প্রিডিক্টেবল। এটার বাংলা হচ্ছে আদায়যোগ্য অর্থের পরিমাণ পূর্ব নির্ধারিত। অর্থাৎ যেটা পরবর্তীতে আমরা আদায় করব সেই মূল্যটা আমরা আগে নির্ধারণ করব, এই হচ্ছে একটা কন্ডিশন। দুই নাম্বার কন্ডিশন হচ্ছে দেয়ার আর নো আনসার্টেন, অর্থাৎ কিস্তির অর্থ আদায়ে কোনো অনিশ্চয়তা নেই। অর্থাৎ আমরা যখন লিজ নিব ওই লিজের যে কিস্তির টাকা আমরা দিব ওই কিস্তির টাকা আদায়ে কোনো অনিশ্চয়তা নেই, অর্থাৎ কিস্তির টাকা নিশ্চিত তোমাকে দিতেই হবে। দুইটা কন্ডিশন। প্রথম কন্ডিশন হচ্ছে আদায়যোগ্য অর্থের পরিমাণ পূর্ব নির্ধারিত, অর্থাৎ যা আদায় করবো সেটা আমরা পূর্বেই নির্ধারণ করব, যে 10 লাখ বা 5 লাখ বা 1 লাখ টাকা আমি নির্ধারণ করবো সেটা আগে নির্ধারণ করব। আর দুই নাম্বার কন্ডিশন হচ্ছে কিস্তির টাকা আদায়ে কোনো অনিশ্চয়তা থাকবে না, মানে নিশ্চিত কিস্তির টাকা আদায় করতে পারবো। তিন নাম্বার কন্ডিশন হচ্ছে ফেয়ার ভ্যালু অফ অ্যাসেট ইজ ইকুয়াল অর লেস দ্যান কস্ট প্রাইস অফ কি অ্যাসেট। এই কথাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ফেয়ার ভ্যালু অফ অ্যাসেট মানে অ্যাসেটের ফেয়ার ভ্যালু ইজ ইকুয়াল অথবা লেস দ্যান কস্ট প্রাইস অফ কি অ্যাসেট। অর্থাৎ অ্যাসেটের দুইটা ভ্যালু থাকবে, এক হলো কস্ট প্রাইস আর এটা কি ফেয়ার ভ্যালু। এই কস্ট প্রাইস এবং ফেয়ার ভ্যালু দুইটার সাথে কম্পেয়ার করব। যদি ফেয়ার ভ্যালু এবং কস্ট প্রাইস ইকুয়াল অথবা লেস দেন হয় তাহলে সেটা হচ্ছে ডিরেক্ট ফাইন্যান্সিং লিজ। আর সেলস টাইপ লিজ কখন? এই উপরের সব কন্ডিশন আমাদের আগেরটাই, শুধুমাত্র পরিবর্তন হচ্ছে ফেয়ার ভ্যালু অফ অ্যাসেট ইজ মোর দেন কস্ট প্রাইস অফ কি অ্যাসেটস। অর্থাৎ ফেয়ার ভ্যালুটা বেশি হবে, কস্ট প্রাইস থেকে কি ফেয়ার ভ্যালুটা কি হবে? বেশি হবে। তাহলে ডিরেক্ট ফাইন্যান্সিং এবং সেলস টাইপ লিজের ক্ষেত্রে পরিবর্তনটা কোথায়? ডিরেক্ট এবং সেলস টাইপ দুইটার ক্ষেত্রে সকল কন্ডিশন এক, শুধু পরিবর্তনটা ফেয়ার ভ্যালু এবং কস্ট প্রাইসের ক্ষেত্রে।
যদি ফেয়ার ভ্যালু কস্ট প্রাইস থেকে বড় হয় তাহলে সেটা হলো সেলস টাইপ লিজ চলে যাবে, আর সমান বা যদি ছোট হয় তাহলে সেটা হলো ডিরেক্ট ফাইন্যান্সিং। কথাটা কি বুঝতে পারছেন সবাই? হ্যালো, জি স্যার, বুঝেছি। স্যার আরেকবার আমার একটু বুঝিয়ে দেন, আমার নেট থাকে না, চলে যায় একটু পর পর। আচ্ছা আমি আবার বলতেছি, প্রথম কন্ডিশন হচ্ছে অপারেটিং লিজ হচ্ছে 75% নিচে হলে সেটা অপারেটিং লিজ, ওকে। আর 75% যদি উপরে হয় তাহলে সেটা নয় ডিরেক্ট হবে অথবা কি সেলস টাইপ হবে। আর ডিরেক্ট এবং সেলস টাইপের মধ্যে আমরা আলাদা করব কিভাবে? আলাদা করব ফেয়ার ভ্যালু এবং কস্ট প্রাইস, সম্পত্তির ফেয়ার ভ্যালু এবং কস্ট প্রাইস নিয়ে। যদি কস্ট প্রাইস থেকে ফেয়ার ভ্যালু বড় হয় তাহলে সেটা হলো সেলস টাইপ লিজ, আর যদি ফেয়ার কস্ট প্রাইস থেকে ফেয়ার ভ্যালু সমান কিংবা ছোট হয় তাহলে সেটা হচ্ছে ডিরেক্ট ফাইন্যান্সিং লিজ, ওকে। এখন কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে। 2 নাম্বারটা আমরা অ্যানুয়াল লিজ রিসিভ, আগে আমরা বের করতাম অ্যানুয়াল লিজ পেয়েবল আমরা বের করতাম, বা লিজ কি বের করতাম 2 নাম্বার স্টেপে আমরা কি বের করছি বলেন তো দেখি? ইনস্টলমেন্ট অফ লিজ নাকি? আগের ক্ষেত্রে লিজই হচ্ছে ইনস্টলমেন্ট দিত, আর লিজর সেই ইনস্টলমেন্টটা কি করবে বলো দেখি? রিসিভ করবে। এই জন্য আমরা 2 নাম্বার স্টেপে কি বের করব? অ্যানুয়াল লিজ রিসিভেবল লেখা আছে। লিজের ক্ষেত্রে যা নির্ণয় করা হয়েছে ঠিক তাই, অর্থাৎ লিজের ক্ষেত্রে 2 নাম্বার স্টেপে যে টাকা আমরা বের করব এক্ষেত্রে আমরা সেম টাকাই দিব, জাস্ট লেখাটা পরিবর্তন হবে। আগের ক্ষেত্রে যেটা পেবল এটার ক্ষেত্রে সেটা কি রিসিভেবল। 3 নাম্বার আমরা বের করতাম প্রেজেন্ট ভ্যালু অফ লিজ বা ফেয়ার ভ্যালু অফ লিজ, এক্ষেত্রে শুধু অতিরিক্ত ভাবে আসবে কি রিসিভেবলটা আসবে, আর মানটাও সে আগের মানটা। তার মানে 2 নাম্বার এবং 3 নাম্বার স্টেপটা লিজের ক্ষেত্রে আমরা যা যা করছি লিজের ক্ষেত্রে আমরা কি ঠিক তাই তাই করব, ওকে ম্যাডামরা? জি স্যার। 4 নাম্বারটা হচ্ছে লোন অ্যামortization শিডিউল, এটা আমরা বুঝলাম, যখন আসবে তখন আমরা পরে দিব। আর 5 নাম্বার হচ্ছে কি জার্নাল। তো জার্নালটা যেহেতু আমাদের এখানে লিজ 3 টাইপের, ডিরেক্ট ফাইন্যান্সিং এর ক্ষেত্রে আলাদা জাবেদা, সেলস টাইপের ক্ষেত্রে আলাদা, আর অপারেটিং এর ক্ষেত্রে আলাদা। আগে আমরা ডিরেক্ট ফাইন্যান্সিংটা আজকে আমরা শিখব, তারপর আমরা সেলস টাইপটা আগামী ক্লাসে শিখব এবং অপারেটিংটা আগামী ক্লাসের সাথে আমরা শিখে নিব। আজকে শুধুমাত্র আমার টার্গেট ডিরেক্ট ফাইন্যান্সিংটা, কারণ ডিরেক্ট ফাইন্যান্সিংটা একটু জটিল। মনে রাখেন ডিরেক্ট ফাইন্যান্সিং লিজের ক্ষেত্রে আমাদের যদি অঙ্কটা প্রতি বছর শুরুতে থাকে তাহলে জাবেদা হবে 3টা। কয়টা জাবেদা একটু বলেন তো দেখি সবাই? 3টা। 3টা। এর মধ্যে জানুয়ারি 1 তারিখে 2টা আর ডিসেম্বর 31 তারিখে 1টা। আমি আপনাদের সাথে একটু লিংক করে পড়ে দেই। লিজের ক্ষেত্রে আমাকে বলেন তো, লিজের ক্ষেত্রে যদি শুরু থাকে কয়টা জাবেদা দিতাম আমরা? 4টা। 4টা। ওকে, এন্ড এই 4টা জাবেদার মধ্যে জানুয়ারি 1 তারিখে 2টা, ডিসেম্বর 31 তারিখে 2টা, ওইটার সাথে লিংক করে পড়ব। বলেন ওইটা জানুয়ারি 1 তারিখে কিসে জাবেদা দিতাম আমরা? লিজ অ্যাসেটস আন্ডার ক্যাপিটাল লিজ। হ্যাঁ, কি ডেবিট। কিসে জাবেদা দিতাম বলেন দেখি? ফেয়ার ভ্যালু অফ লিজ নাকি নাকি তাই তো? জি স্যার। ফেয়ার ভ্যালু জি অফ স্যার। লিজ বা প্রেজেন্ট ভ্যালু অফ লিজ, ওইটার জন্য যে জাবেদা এই ক্ষেত্রে জাবেদা ওইটা এই ক্ষেত্রে আমাদের ওইটার জন্য জাবেদা দিব, কিন্তু পরিবর্তনটা হচ্ছে আগের ক্ষেত্রে ও ছিল লিজি আর এখন কি লিজর, এজন্য পরিবর্তন করে ফেলো জাবেদাটা কি লিজ রিসিভেবল। রিসিভেবল মানে কি লিজের টাকাটা প্রাপ্য হবে, যেটা পাবো সেটা কি সম্পদ, আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে কি ডেবিট, এর জন্য লিজ রিসিভেবল ডেবিট। আর পার্টিকুলার অ্যাসেট ক্রেডিট, পার্টিকুলার মানে যে সম্পত্তি লেখা থাকবে ওই সম্পত্তির নাম আমরা কি লিখব। তাহলে এটা হলো প্রথম জাবেদা ডিরেক্ট ফাইন্যান্সিং ক্ষেত্রে, লিজ রিসিভেবল ডেবিট পার্টিকুলার অ্যাসেট ক্রেডিট। 2 নাম্বার জাবেদাটা ওখানে আমরা কার জন্য জাবেদাম বলেন দেখি? ইনস্টলমেন্ট অফ লিজের জন্য জাবেদাম না? জি স্যার। বলেন তো ইনস্টলমেন্ট অফ লিজের জাবেদা কি ছিল? স্যার লিজ লায়াবিলিটি ডেবিট ক্যাশ ক্রেডিট। গুড। লিজ লায়াবিলিটি ডেবিট ক্যাশ ক্রেডিট। কারণ কি লিজ লায়াবিলিটি ডেবিট ক্যাশ ক্রেডিট কেন? কারণ ও লিজটা দিছে, আর এখন লিজর কি লিজ দিবে না লিজ আদায় করবে? লিজ আদায় করবে। লিজ আদায় করবে, এর জন্য জাবেদা হচ্ছে ক্যাশ ডেবিট লিজ রিসিভেবল ক্রেডিট।
এখানে যেটা সম্পদ ছিল সেটা এখন আদায় করছি, তাহলে সম্পদ ক্যাশ বাড়ছে আর সম্পদ কমে গেছে, এই জন্য লিজ রিসিভেবল ক্রেডিট। ওকে ম্যাডামরা, আমি কিন্তু আগেরটার সাথে এটা লিংক করে পড়াই দিতেছি। তাহলে এটা হলো ফেয়ার ভ্যালু অফ লিজ, এটা কি ইনস্টলমেন্ট অফ লিজ। আগের ক্ষেত্রে যেটা পেমেন্ট করবো সেটার ক্ষেত্রে কি করবো, রিসিভ করবো। আর এক্ষেত্রে আরেকটা কথা আছে, যদি এক্সিকিউটিভ কস্ট থাকে তাহলে এক্সিকিউটিভ কস্ট কি লিখবো বলতে, কি পেয়েবল লিখে কি করতে হবে, ক্রেডিট করতে হবে। আগের ক্ষেত্রে কিন্তু এক্সিকিউটিভ কস্ট কি করতাম, ডেবিট করতাম, ঠিক না লিজের ক্ষেত্রে? জি স্যার। ওকে, এবার আমাকে বলেন ডিসেম্বর 31 তারিখে লিজের ক্ষেত্রে আমরা দুইটা জাবেদা দিয়েছি। প্রথম জাবেদা কার জন্য দিয়েছিলাম, ইন্টারেস্ট। ইন্টারেস্ট। তাহলে লিজের ক্ষেত্রে ইন্টারেস্টটা দেয়, এর জন্য আমরা ইন্টারেস্ট পেয়েবল দিছি। কিন্তু লিজে কি ইন্টারেস্ট দিবে না ইন্টারেস্ট রিসিভ করবে? ইন্টারেস্ট রিসিভ করবে। ইন্টারেস্ট রিসিভ করে। আর আমরা জানি বকেয়া আয় সম্পদ, এর জন্য যাবে কি ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট আর ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। ওকে জি স্যার। ওকে, এবার ডিসেম্বর 31 থেকে আরেকটা যাবে দিতাম, বলেন তো দেখি লিজের ক্ষেত্রে কি যাবে দিতাম, ডেপ্রিসিয়েশন এক্সপেন্সের জন্য। ডিপ্রিসিয়েশন। গুড, ডিপ্রিসিয়েশনটা যাবে দিতাম, কারণ লিজি সম্পত্তি ব্যবহার করতে, সম্পত্তি ব্যবহার করে এর ব্যবহারজনিত কারণে অবশ্যই হয়। কিন্তু লিজার কি সম্পত্তি ব্যবহার করবে না ও সম্পত্তি ভাড়া দিবে? ভাড়া দেবে। ভাড়া দিবে, এর জন্য অর ডিপ্রিসিয়েশনে কোনো জাবেদা নাই। তাহলে আমরা বললাম ডিরেক্ট ফাইন্যান্সের ক্ষেত্রে তিনটা জাবেদা, প্রথম হলো ফেয়ার ভ্যালু অফ লিজ, দুই নাম্বারটা হচ্ছে ইনস্টলমেন্ট অফ লিজ, তিন নাম্বারে কি ইন্টারেস্ট অন। ইন্টারেস্ট অন কি বলো দেখি, সুদের জন্য নাকি বকেয়া সুদ, বকেয়া সুদের জন্য এই তিনটা জাবেদা। এর পরবর্তীতে প্রত্যেকটা বছরের জন্য যত বছরে আমরা করব প্রত্যেক বছরে জাবেদা হবে কয়টা, দুইটা। এই যে জানুয়ারি 1 তারিখে একটা আর ডিসেম্বর 31 তারিখে একটা জাবেদা, এই যে লেখা আছে জানুয়ারি 1 তারিখে একটা জাবেদা, ডিসেম্বর 31 তারিখে একটা জাবেদা। ঠিক আছে ম্যাডামরা, তাহলে শুরুর ক্ষেত্রে জাবেদা কি আমরা বুঝতে পারছি? জি স্যার। এখন যদি বছরের শেষে হয় তাহলে সেই ক্ষেত্রে জাবেদা হবে দুইটা, জানুয়ারি 1 তারিখে একটা আর ডিসেম্বর 31 তারিখে একটা। জানুয়ারি 1 তারিখে জাবেদা সেই এখানে যে জাবেদা এখানেও সেম জাবেদা, আর ডিসেম্বর 31 তারিখে এই দুইটা মিলে একসাথে আমরা একটা জাবেদা করি, আমরা এই লিজের ক্ষেত্রেও পড়ছিলাম। তাহলে এই দুইটা মিলে একসাথে জাবেদা করার ক্ষেত্রে ক্যাশ ডেবিট। এখানে লিজ রিসিভেবল ক্রেডিট ছিল, এখানেও লিজ রিসিভেবল ক্রেডিট। এখানে এক্সিকিউটিভ কস্ট কি ডেবিট ছিল না ক্রেডিট ছিল বলো দেখি, এখানে ডেবিট করতে বসলাম না ক্রেডিট করতে বসলাম? ক্রেডিট। ক্রেডিট। এখানে আমাদের ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট হয়েছে, এক্সিকিউটিভ কস্ট পেয়েবল ক্রেডিট করা হয়েছে। আর এই ক্ষেত্রে আমাদের ইন্টারেস্ট রেভিনিউটা ক্রেডিট ছিল, আমরা এখানে ইন্টারেস্ট রেভিনিউ কি করছি, ক্রেডিট করছি। তাহলে যাবে দেখি ক্যাশ ডেবিট, এক্সিকিউটিভ কস্ট পেয়েবল ক্রেডিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট এবং কি লিজ রিসিভেবল ক্রেডিট যদি বছরে শেষে থাকে। তাহলে এই দুইটা জাবেদা। এখন প্রথম বছরের পরে এর পরবর্তী যে কোনো বছরে যদি জাবেদা দেয় তাহলে সেই ক্ষেত্রে জাবেদা হবে একটা, শুধুমাত্র 2 নাম্বার জাবেদাটা। প্রথম বছরে প্রথম জাবেদাটা আর হবে না। তাহলে ডিরেক্ট ফাইন্যান্সের ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে বছরের শুরু যদি থাকে তাহলে প্রথম বছরের জন্য জাবেদা 3টা, এরপরে প্রতি বছরে জাবেদা হবে 2টা করে। আর যদি বছরের শেষে থাকে তাহলে প্রথম বছরের জন্য জাবেদা 2টা এবং প্রতি বছর কয়টা করে জাবেদা, একটা করে জাবেদা। ঠিক আছে, তাহলে এই ডিরেক্ট ফাইন্যান্সিং পর্যন্ত আজকে আমরা থাকলাম। সেলস টাইপটা আমরা আগামী ক্লাসে পড়াবো। তো আসেন এই টাইপের আমাদের কিছু অঙ্ক আছে, আমরা একটু অঙ্কটা একটু দেখি। প্রবলেম 2 নাম্বারটা পাইছেন, 2014 সাল অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে প্রশ্নটা ছিল। প্রশ্নটা আমরা ভালো করে খেয়াল করব। কি লেখা আছে, জেনারেল লিজিং কোম্পানি সাইন এ লিজ এগ্রিমেন্ট অন জানুয়ারি 1, 2013। জেনারেল লিজিং কোম্পানি সাইন করছে জানুয়ারি 1, 2013 সালে টু লিজ ইলেকট্রনিক ইকুইপমেন্ট টু ওয়েস্টার্ন লিমিটেড। তাহলে ওয়েস্টার্ন লিমিটেডের সাথে সাইন করছে। তাহলে মালিকটাকে জেনারেল লিজিং কোম্পানি আর নিচেকে ওয়েস্টার্ন লিমিটেড। তাহলে মালিক যদি জেনারেল লিজিং কোম্পানি হয় তাহলে জেনারেল লিজিং কোম্পানি কি লিজি নাকি লিজর বলেন তো দেখি? লিজর। লিজর। আর ওয়েস্টার্ন কোম্পানি হচ্ছে কি লিজি। বলছে the lease term of the lease is 2 year and payment are required at the end of the year. সো প্রত্যেক বছর কি দেয়, শেষে দেয়। তাহলে জাবেদা কি শেষে দিব নাকি শুরু ধরবো বলো তো দেখি? শেষে। শেষে। The following information relate to this agreement. প্রথম লেখা আছে ওয়েস্টার্ন লিমিটেড has the option to purchase the equipment for টাকা হচ্ছে 16,000 টাকা upon the termination of the lease. প্রশ্ন হচ্ছে ওয়েস্টার্ন লিমিটেড লিজ টার্ম শেষে এই ইকুইপমেন্টটা কি দর কষাকষির মাধ্যমে কি করতে হবে, কিনতে পারবে। দর কষাকষি, the option to purchase the equipment 16,000 টাকা upon termination of the কি লিজ,
মানে লিস্ট টার্ম শেষে ওয়াস্টার্ন লিমিটেড এটা কি করো দর কষাকষির মাধ্যমে কি পুনরায় এই ইকুইপমেন্টটা ক্রয় করতে পারবে। 2 নম্বর বলছে দ্য ইকুইপমেন্ট হ্যাজ এ কস্ট এন্ড ফেয়ার ভ্যালু। এই যে কস্ট প্রাইস এন্ড ফেয়ার ভ্যালু 1,60,000 টাকা টু জেনারেল লিজিং কোম্পানি। তাহলে এখানে কস্ট প্রাইস এবং ফেয়ার ভ্যালু দুইটাই কি টাকাটা কি সেম, ঠিক আছে। কস্ট আমরা জানি কস্ট প্রাইস এবং ফেয়ার ভ্যালু কস্ট প্রাইস থেকে যদি ফেয়ার ভ্যালু বড় হয় তাহলে সেটা সেলস প্রাইস, আর সমান বা যদি ছোট হয় তাহলে সেটা কি বলো দেখি। বলো একটু আগে পড়ে আসলাম, যদি ফেয়ার ভ্যালু কস্ট প্রাইস থেকে ফেয়ার ভ্যালু সমান বা ছোট হয় তাহলে সেটা কোন লিজ হয়? ডিরেক্ট ফাইন্যান্সিং লিজ। ওকে। এন্ড বলছে দ্য ইউজফুল লাইফ ইজ 2 ইয়ার উইথ এ স্যালারি ভ্যালু কত টাকা 16,000 টাকা। ইউজফুল লাইফ হচ্ছে 2 বছর, যার স্যালারি ভ্যালু হচ্ছে 16,000 টাকা। দেখেন ইউজফুল লাইফ 2 বছর, লিজ দিছো কয় বছরের জন্য 2 বছর, তাহলে পুরো কি 100% না? জি। ওকে। And Western Limited is required to pay 5,000 টাকা each year to leaser for executive cost। এই যে লিজর মানে যে ভূমির যে সম্পত্তি মালিক সে এক্সিকিউটিভ কস্ট কি করে প্রতি বছর প্রতি বছর যেহেতু এক্সিকিউটিভ কস্ট আছে তাহলে লিজরের ক্ষেত্রে আমরা এক্সিকিউটিভ কস্ট পেয়েবল লিখি, আর লিজিং যখন করবো তখন এক্সিকিউটিভ কস্ট লিখি। তাহলে আমরা কোনটা করব সেটা আমাদের প্রশ্নে বলা আছে, লিজি করবো নাকি লিজরটা করবো। আর জেনারেল লিজিং কোম্পানি ডিজায়ার টু আর্ন এ রিটার্ন 10% অন ইটস ইনভেস্টমেন্ট, অর্থাৎ বিনিয়োগের উপর 10% কি করে তারা আয় করে। তাহলে এটা আমাদের সুদের হার দিয়ে আছে 10%, এক্সিকিউটিভ কস্ট দিয়ে আছে 5,000 টাকা, সেলফ ভ্যালু দিয়ে আছে 16,000 টাকা, ইউজফুল লাইফ দিয়ে আছে 2 বছর, কস্ট এবং ফেয়ার ভ্যালু দুইটা কি সেম 1,60,000 টাকা, ঠিক আছে। আর লিস্ট টার্ম শেষে দর কষাকষির মাধ্যমে তারা কিনতে পারবে, তার মূল্য দিয়ে আছে কত 16,000 টাকা। এটা হলো পরের জাবেদা, যখন আমাদের সেলস টাইপে সেলস করতে বলবো তখন আমরা এই জাবেদা দিব, আদারওয়াইজ এই 16,000 টাকা কোনো কাজ নাই। এখন রিকোয়ারমেন্ট একে বলছে প্রিপেয়ার এ জেনারেল এন্ট্রিজ অন দা বুকস অফ জেনারেল লিজিং কোম্পানি ফর দ্য ইয়ার 2013 এন্ড কি 2014, 2013 এবং 2014 জন্য জেনারেল লিজিং কোম্পানির জন্য আমরা কি করব জাবেদা দেব। এন্ড জেনারেল লিজিং কোম্পানি কার সাথে সাইন করছে? ওয়াস্টার্ন লিমিটেড সাথে সাইন করছে। তাহলে নিচে কে ওয়াস্টার্ন লিমিটেড, দিছে কে জেনারেল লিজিং কোম্পানি। তাহলে জেনারেল লিজিং কোম্পানি কি লিজি নাকি লিজর বলেন তো দেখি। লিজি। লিজি। জেনারেল কোম্পানি সাইন করছে এ লিজ এগ্রিমেন্ট জানুয়ারি 1, 2013 টু লিজ ইলেকট্রনিক ইকুইপমেন্ট টু ওয়াস্টার্ন লিমিটেড। তাহলে লিজ দিছে কার কাছে লিজ দিছে? ইলেকট্রনিক ইকুইপমেন্ট ওয়াস্টার্ন কোম্পানির কাছে দিছে। কে দিছে? জেনারেল লিজিং কোম্পানি দিছে। তাহলে জেনারেল লিজিং কোম্পানি দিছে, ওয়াস্টার্ন লিমিটেড দিছে। তাহলে সম্পত্তির মালিকটা অ্যাকচুয়ালি কে, ওয়াস্টার্ন নাকি লিজর? জেনারেল লিজিং কোম্পানি। জেনারেল লিজিং কোম্পানি। লিজিং কোম্পানি, তাহলে ও হচ্ছে লিজর আর ওয়াস্টার্ন লিমিটেড ও কি লিজি। আমাদের করতে বলছে জেনারেল লিজিং কোম্পানি কাজই করতে বলছে, তাহলে আমরা কি লিজরের কাজ করব নাকি লিজের কাজ করব? লিজর। লিজরের কাজ করব। তাহলে এখন আসেন সমাধান। তাহলে লিজরের ক্ষেত্রে লিজ জানি কয় টাইপের? 3 টাইপের। 3 টাইপের। তাহলে প্রথম কথা হলো ইউজফুল লাইফ 2 বছর, লিজর দিছে 2 বছর। তাহলে কি 75% এর উপরে নাকি নিচে? উপরে। তাহলে 75% এর উপরে যখন যাবে তখন কি আর অপারেটিং লিজ থাকবে? থাকবে না। নয় ডিরেক্ট হবে অথবা কি সেলস টাইপ হবে নাকি। এন্ড ডিরেক্ট বা সেলস টাইপের মধ্যে আমরা কম্পেয়ার করব কি হবে? কস্ট প্রাইস এবং ফেয়ার ভ্যালু। তাহলে কস্ট প্রাইস থেকে যদি ফেয়ার ভ্যালু বড় হয় তাহলে সেটা কি সেলস, আর যদি সমান বা ছোট হয় তাহলে সেটা কি ডিরেক্ট। তাহলে আমাদের প্রশ্নে বলছে ইকুইপমেন্ট হ্যাজ এ কস্ট এন্ড ফেয়ার ভ্যালু অফ টাকা কত 1,60,000, অর্থাৎ 1,60,000 কস্ট এবং ফেয়ার ভ্যালু দুইটা কি সেম। তাহলে কি সেলস টাইপ নাকি ডিরেক্ট ফাইন্যান্সিং? ডিরেক্ট ফাইন্যান্সিং। ডিরেক্ট ফাইন্যান্সিং। এখন আসেন সমাধান। তো আমরা সর্বপ্রথমে কি করব, যেহেতু ডিরেক্ট ফাইন্যান্সিং আমাদের কাছে শুধুমাত্র জাবেদা করতে বলছে, তো আমাদের কোনটা কোন লিজ এটা আমাদের যেহেতু বের করতে হবে, আমরা মনে মনে করলাম এটা কোন কোন লিজ, ডিরেক্ট ফাইন্যান্সিং। এবার ডিরেক্ট ফাইন্যান্সিং লিজ করার জন্য সর্বপ্রথম আমরা কি জাবেদা দেই বলেন তো দেখি। প্রথম জাবেদা আমরা কার জন্য দেই? ফেয়ার ভ্যালুর জন্য।
হ্যাঁ ফেয়ার ভ্যালুর জন্য, তাহলে ফেয়ার ভ্যালু আছে 1,60,000, তাহলে যাবে দেখি লিজ রিসিভেবল ডেবিট আর ইকুইপমেন্ট ক্রেডিট। ও আরেকটা কথা, অঙ্কটা কি বছরের শেষে ধরতে বসে না শুরু ধরতে বসে বলেন দেখি? এই যে বছরের শেষে না শুরুতে? শেষে। শেষে। তাহলে শেষে হলে প্রথম বছরের জন্য কয়টা যাবে দেই আমরা? দুইটা। দুইটা। এরপরে প্রতি বছর কয়টা করে যাবে দেয়? একটা করে যাবে দেয়। আমাদের করতে বসছে 13 এবং 14 সাল, তাহলে 13 সালের জন্য কয়টা দিব? দুইটা। আর দুইটা। 14 সালের জন্য একটা। তাহলে 13 সালের জন্য দুইটা একটা। যাবে দেয়। প্রথমে জানুয়ারি 1 লিজ রিসিভেবল ডেবিট ইকুইপমেন্ট ক্রেডিট, সম্পত্তি ফেয়ার ভ্যালু ছিল 1,60,000। এবার ডিসেম্বর 31 তারিখে আমরা আনবো ক্যাশ ডেবিট। এক্সিকিউটিভ কস্ট কিন্তু আমাদের ছিল, এর জন্য এক্সিকিউটিভ কস্ট পেয়েবল ক্রেডিট, ইন্টারেস্ট রেভিনিউ এবং কি লিজ রিসিভেবল। এখন এই লিজ রিসিভেবল টাকাটা হচ্ছে আমাদের বের করতে হবে, এটা কিন্তু আমরা জানি না, এটা আমরা বের করব। এটা বের করে আমরা সেই প্রেজেন্ট ভ্যালু সূত্র দিয়ে অ্যাপ্লাই করব। তাহলে প্রেজেন্ট ভ্যালু সূত্র কি? a * 1 মানে উপরে 1 নিচে 1 প্লাস i পাওয়ার n ডিভাইডেড বাই i। এখানে 1 প্লাস i টা দিলাম না, কেন দিলাম না বলেন তো দেখি? এটা কি শুরু না শেষ? শেষে। শেষ। শেষে। তাহলে প্রেজেন্ট ভ্যালু অফ লিজ বের করার ক্ষেত্রে আমাদের সেলফ ভ্যালু আসে গ্র্যান্টেডটা। আমাদের প্রশ্নে সেলফ ভ্যালু কিন্তু ছিল 16,000 টাকা, এটা গ্র্যান্টেড বা আনগ্র্যান্টেড কোনো কিছু লেখা নাই। তাহলে আমরা ধরলাম এটা কি গ্র্যান্টেড। তাহলে গ্র্যান্টেড মানে কি সেলফ ভ্যালু টাকাটা এখানে আছে। তাহলে এসবি নিচে 1 প্লাস i পাওয়ার n। এখন পিভির মান মানে প্রেজেন্ট ভ্যালু এর মান আমাদের প্রশ্নে দেয়া ছিল, মানে সম্পত্তি ফেয়ার ভ্যালু ছিল 1,60,000। এ মানে কিস্তি, যেটা আমরা বের করব। 1 মাইনাস উপরে 1 নিচে 1 প্লাস i এর মান আমাদের প্রশ্নে ছিল 10%, এখানেও 0.10, এখানে 0.10। n মানে বছর, সম্পত্তি আয়ুষ্কাল 2 বছর, এটা বাদ। কিন্তু লিজ দিছে কয় বছরের জন্য তাই বলো তো দেখি? 2 বছর। ওই 2 বছর। এর জন্য আমাদের এই 2 বছর আসছে। এই সম্পত্তির 2 এটা কিন্তু না, লিজের বছরটা। তাহলে n এর মান হচ্ছে 2 প্লাস এসবি আমাদের প্রশ্নে ছিল 16,000 টাকা, নিচে 1 প্লাস i এর মান, n এর মান 10%, n এর মান কত? 2। তাহলে এটাকে ক্যালকুলেশন যদি করি 1,60,000 এটাকে ক্যালকুলেশনের মান পাবো a * 1.73554, আর এটাকে ক্যালকুলেশন করে মান পাবো 13,223। 13,223 প্লাস এই পাশে আসে মাইনাস সমান সমান এখানে যা আছে তাই, অতএব এখানে ক্যালকুলেশন করলে এর মান পাবো 84,571 টাকা। এই 84,571 টাকা প্রত্যেক বছর আমাদের কি দিতে হবে? ইনস্টলমেন্ট দিতে হবে। লিজের ক্ষেত্রে ও এত টাকা দিবে, আর লিজের ক্ষেত্রে এত টাকা কি করবে? প্রতি বছর কি করবে বলো দেখি? রিসিভ করবে নাকি দিবে? লিজার রিসিভ করবে। রিসিভ করবে আর লিজে দিবে। তাহলে ইনস্টলমেন্ট আমরা পেয়ে গেলাম। তাহলে এখন জবাব দিচ্ছি এক্সিকিউটিভ কস্ট আমাদের প্রশ্নে দেওয়া ছিল 5,000 টাকা। একটু দেখাই, এই যে এক্সিকিউটিভ কস্ট দেখেন, এই যে 3 নাম্বার রিকোয়ারমেন্টে ছিল 5,000 টাকা প্রত্যেক বছর। তাহলে এক্সিকিউটিভ কস্ট ক্রেডিট 5,000 টাকা, ইন্টারেস্ট রেভিনিউটা পরে আসি, লিজ রিসিভেবল। লিজ রিসিভেবল আমরা কিস্তি বের করছি 58,571 টাকা। তাহলে এক্সিকিউটিভ কস্ট এবং লিজ রিসিভেবল এই দুটো টাকা কি আমরা সবাই বুঝতে পারছি? জি স্যার। ওকে, এবার আসে ইন্টারেস্টটা। যেহেতু বছর শেষে এবার ইন্টারেস্ট কার উপর ধরবো? ইন্টারেস্ট আমরা যে ফেয়ার ভ্যালু কত ছিল? 1,60,000। 1,60,000 উপর আমাদের প্রশ্নে ইন্টারেস্ট রেট, আমাদের প্রশ্নে ছিল কয় পার্সেন্ট? 10%। বলছে 10% অন ইটস কি ইনভেস্টমেন্ট, বিনিয়োগ 10% তারা কি হয় যে আর্ন এ রিটার্ন আয় করে। তাহলে এখানে 1,60,000 এর 10% হচ্ছে 16,000 টাকা। তাহলে এই তিনটা যোগ করে যা হবে এইটাই হচ্ছে আমাদের ক্যাশের টাকা, 89,571 টাকা। ওকে, দেখেন জাবেদা প্লাস জি টাকা নিয়ে যদি কোনো কনফিউশন থাকে আমাকে 100 বার প্রশ্ন করেন, হ্যাঁ আমি 100 বার অ্যান্সার দিব, কোনো সমস্যা নেই। স্যার, হুম। লিজ রিসিভেবলটা জানি কিভাবে আসছে একটু আগে বলুন। লিজ আমরা তো এখন আমরা কি লিজে কাজ করতেছি না লিজরে কাজ করতেছি ম্যাডাম? লিজর। লিজর। এর জন্য লিজে যেটা পেড করবে লিজর সেটা কি করবে? রিসিভ করবে। এর জন্য লিজ রিসিভেবল আছে। ঠিক আছে ম্যাডাম? জি স্যার। লিজের ক্ষেত্রে আমরা কি যাবে দিতাম একটু বলেন তো দেখি? 2 নাম্বার যাবে তা কিস্তির জন্য কি যাবে দিতাম? ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট আর ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। না না না, ইনস্টলমেন্টের জন্য কি যাবে দিতাম? ও ইনস্টলমেন্টের জন্য লিজ
লিজ লাইবিলিটি ডেবিট আর হচ্ছে ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট, তাহলে ওখানে ক্যাশ যেহেতু ক্রেডিট, ও তো পেড করছে, আর ও কি করবে, রিসিভ করবে, এই জন্য যাবে উল্টে গেছে, ক্যাশ ডেবিট আর লাইবিলিটি পরিবর্তে কি লিজ রিসিভেবল আছে। ঠিক আছে ম্যাডাম, যে প্রশ্ন করে সে কি বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তাহলে এই দুইটা যাবে দিলাম 2013 সালের জন্য। কারণ এইটা প্রথম বছর, এরপরে প্রতি বছর যে কয় বছরে যাবে আমরা জাবেদা কয়টা করে দিব, একটা করে দিব। তো একটা করে জাবেদা, এই জাবেদাটা সেম, টাকাটা ভিন্ন। কিভাবে? 2014 সাল ডিসেম্বর 31 তারিখ জাবেদা সেম, ক্যাশ ডেবিট, এক্সিকিউটিভ কস্ট পেয়েবল ক্রেডিট, ইন্টারেস্ট রেভিনিউ এবং কি লিজ রিসিভেবল। এখন এই টাকাটা একটু ভালো করে খেয়াল করি। এক্সিকিউটিভ কস্টের টাকা প্রতি বছর 5,000 টাকা ফিক্সড, এখানে আপনি কোনো হাত দিতে পারবেন না। ঠিক আছে। ইন্টারেস্ট রেভিনিউ টাকাটা দেখেন, আমাদের প্রথম বছর আমাদের ফেয়ার ভ্যালু ছিল 1,60,000 টাকা। এই 1,60,000 টাকার মধ্যে প্রথম বছর আমরা কিন্তু রিসিভ করে ফেলাইছি কত, 58,571 টাকা। তাহলে 1,60,000 থেকে 58,571 টাকা বাদ দেওয়া যা থাকবে তার উপর আবার ইন্টারেস্ট ধরবো 10,000 টাকা, তাহলে হয়েছে কত, 9,143। ওকে। আর জি স্যার। লিজ রিসিভ টাকা লগে এই দুইটার কি পার্থক্য? প্রতি বছর আমরা কত করে টাকা দিব বলো দেখি, 89,571। কিস্তিটা প্রতি বছর সমান থাকে না? কিস্তির টাকা প্রতি বছর কি সমান থাকে নাকি অসমান থাকে? সমান থাকে। সমান থাকে। এই জন্য প্রথম বছর আমাদের 2013 সালে কিস্তি ছিল 89,571, দ্বিতীয় বছর তাই, তৃতীয় বছর কি এরকম প্রতি বছর। এখন বলতে পারেন স্যার আমরা তো কিস্তি বের করেছি 84,571, তাহলে এখানে 89,571 দিলেন কেন? কারণ এই কিস্তির সাথে ওই যে এক্সিকিউটিভ কস্টে 5,000 টাকা যোগ করে টোটাল টাকা হয়েছে কত, 89,571 টাকা। ঠিক আছে, যে ব্র্যাকেটে লিখে দিছি। ঠিক আছে, এটা হলো কিস্তির টাকা আর এক্সিকিউটিভ কস্টের কত টাকা, 5,000 টাকা। তাহলে 14 সালে আমরা দাঁড়া দেখছি, সবসময় যখন এক্সিকিউটিভ থাকবে ওটা যোগ করবে ক্যাশের সাথে। হ্যাঁ এক্সিকিউটিভ কস্ট যদি থাকে, লিজি সেটা পেড করে, লিজর সেটা কি করে, রিসিভ করে। তাহলে যেহেতু লিজি রিসিভ করে, তাহলে লিজি কিস্তির সাথে এক্সিকিউটিভ কস্টের টাকাটা কি করবে, রিসিভ করবে। এর জন্য ক্যাশের টাকাটার পরিমাণ কি সবসময় কি বাড়িয়ে দেবো লিজরের ক্ষেত্রে, কিন্তু লিজের ক্ষেত্রে টাকাটা কি সবসময় কি কমে দেবো, কারণ এটা ক্রেডিট করতে হয়, ডেবিট করতে হয়। ঠিক আছে ম্যাডাম, লিজের জন্য যেটা ব্যয়, লিজরের জন্য সেটা কি আয়। ওকে। জি স্যার। ওকে, তাহলে এই যে 14 সালে যাবে ক্যাশ ডেবিট 89,571, এক্সিকিউটিভ কস্ট ফিক্সড আছেই, প্রতি বছর হবে। ইন্টারেস্ট রেভিনিউ টাকা হলো প্রথম বছর ফেয়ার ভ্যালু ছিল 1,60,000, এর মধ্যে আমরা কিস্তি দিচ্ছি 68,571, অবশিষ্ট যা তার উপর সুদ ধরছি 10%, 9,143। আর লিজ রিসিভ টাকা হলো 89,571 থেকে এই দুইটা বাদ দেওয়া যা হয়েছে এটা হলো 75,428। এখন 2015 সালের ডিসেম্বর 31 তারিখে আমি আপনাকে জাবেদা দিতে বললাম, তখন সেই ক্ষেত্রে জাবেদাটা সেম, ক্যাশ, এক্সিকিউটিভ কস্ট পেয়েবল ডেবিট ক্রেডিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট, লিজ রিসিভেবল ক্রেডিট। আমাকে বলেন তো দেখি, ক্যাশের টাকা 89,571 টাকা ফিক্সড, এখন বাদ বাকি টাকাটা একটু বলেন। ক্যাশের টাকা 89,571 টাকা, এটা ফিক্সড। এক্সিকিউটিভ কস্টের 5,000 টাকা ক্রেডিট, এইটাও ফিক্সড। আমাকে বলতে হবে যে ইন্টারেস্ট রেভিনিউ এবং কি লিজ রিসিভেবল কত কত টাকা হবে, একটু বলেন। বা মুখে মুখে বললে হবে যে স্যার এত থেকে এত বাদ দিয়ে এত পার্সেন্ট দেবো, ইন্টারেস্ট রেভিনিউ টাকা এবং কি লিজ রিসিভেবল টাকা। 1,60,000 মাইনাস 9,143 উপর 10% নাকি স্যার? ওই দুইটা বাদ দিয়ে 10%। আগে আমরা দ্বিতীয় 2014 জন আমরা 2014 জন আমরা ইন্টারেস্ট রেভিনিউ কিভাবে বের করছি বলেন, ওই সিকোয়েন্সটা মেনটেন করে তারপরে কাজ করবেন। 1,60,000 মাইনাস 9,143 ইন্টু 10%। 9,143 করে পেলেন আপনি? স্যার 75,428। হ্যাঁ এই যে ঠিক আছে। ফেয়ার ভ্যালু থেকে, এই যে ফেয়ার ভ্যালু থেকে প্রথম বছরেরটা 68,571 বাদ দিব, বাদ দিয়ে তো বের করছি। দ্বিতীয় বছর যখন বের করব তখন এটা দুই ভাবে করা যাবে, এক হলো 1,60,000 থেকে 68,571 প্লাস এই বছর কত বের করছি 75,428, তাহলে 1,60,000 থেকে 68,571 এবং 75,428 দুইটা বিয়োগ করার পর তার উপর কত পার্সেন্ট, 10%, অথবা এই 1,60,000 থেকে 68,575 বিয়োগ করার পর যে টাকা, এই টাকা থেকে যে 75,000 বাদ দেয় তার উপর কত পার্সেন্ট, 10%। দুইটা কথা কি সেম।
তবে আমরা প্রথমটা সবসময় অ্যাপ্লাই করবো। হ্যাঁ, 1,60,000 থেকে প্রথম বছর 13 সালে কত ছিল? 68,575 বাদ দিব। 14 সালে কত ছিল? 75,428 বাদ দিব। যা থাকবে তার উপর কত পার্সেন্ট? 10%। আমার কথা কি বুঝছেন? জি স্যার। ওকে, তাহলে একটু হিসাবটা করেন। 1,60,000 মাইনাস 68,500 কত? 71 মাইনাস 75,400 কত? 28। তাহলে সমান সমান থাকবে 16,002 টাকা। এর উপর কত পার্সেন্ট? 10%। তাহলে হবে 1,600 টাকা। এই 1,600 টাকা হবে কি? ইন্টারেস্ট কি? রেভিনিউ। আর লিজ রিসিভেবল টাকা হবে কি? এই 89,571 থেকে এই যে 5,000 এবং 1,600 টাকা বাদ। 89,571 মাইনাস 5,000 মাইনাস হচ্ছে 1,600। তাহলে সমান সমান থাকবে 82,900 কত? 71 টাকা। ওকে, এটা কত সালের? 2015 সালের। কথা কি বুঝতে পারছেন আপনারা সবাই? জি স্যার। তাহলে এখন আমাকে বলেন 2016 সালে জাবেদা তো সেম। বলেন যদি 2016 সালে ইন্টারেস্ট রিভিনিউ টাকা কিভাবে বের করবো? এক লাখ 60,000 মাইনাস যাবে 75,428, তারপর বাদ যাবে 82,972 ইন্টু 10%। হয় নাই? আর কেউ? একটা মিসিং করছেন। স্যার 1,60,000 বাদ যাবে 68,571, বাদ যাবে 75,428, বাদ যাবে 82,972 ইন্টু 10%। হ্যাঁ, এখন ঠিক আছে। ঠিক আছে? ওকে, তাহলে আশা করি আপনারা রিকোয়ারমেন্ট 1 এর জাবেদাগুলি বুঝতে পারছেন। কারো কোনো সমস্যা আছে ম্যাডামরা রিকোয়ারমেন্ট 1 জাবেদা নিয়ে? না স্যার। ওকে, তাহলে আমরা এখন রিকোয়ারমেন্ট 2 এ চলে যাই। রিকোয়ারমেন্ট 2 এ বলছে যে assume that Western Limited exercise to option to purchase the equipment on December 31, 2014। বলছে ওয়েস্টার্ন লিমিটেড যদি অপশন থাকে এই সম্পত্তি কেনার জন্য, মানে তারা সম্পত্তি পারচেজ দ্য ইকুইপমেন্টটা তারা পারচেজ করবে ডিসেম্বর 2014 সালে। বলছে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রিজ টু রেকটিফাই দ্য সেলস অফ জেনারেল কি লিজিং বুকস, লিজিং কোম্পানি বুকস। তাহলে জেনারেল লিজিং কোম্পানি বুকসের মধ্যে সেলসের জাবেদা দিতে হবে। এখন কিনবে কে বলেন দেখি? জেনারেল লিজিং কোম্পানি কিনবে নাকি ওয়েস্টার্ন লিমিটেড কোম্পানি কিনবে? কিনবেটা কে? ওয়েস্টার্ন লিজিং ওয়েস্টার্ন। আর কোম্পানি। বিক্রি করবে কে? জেনারেল লিজিং কোম্পানি। জেনারেল লিজিং কোম্পানি। গুড। তাহলে এখন আমাদের জাবেদা দিচ্ছি লিজরে, তাহলে আমরা জেনারেল লিজিং কোম্পানি বইতে জাবেদা দিব। তাহলে জেনারেল লিজিং কোম্পানি কি কিনবে নাকি বিক্রি করবে? বিক্রি করবে। বিক্রি করবে। কত টাকা বিক্রি করবে? ওই যে 1 নম্বর প্রশ্নে বলছিল যে তারা লিজ টার্ম শেষে কত টাকা দর কষাকষির মধ্যে কত টাকা দিয়ে কিনতে পারবে এই সম্পত্তিটা? 16,000 টাকা। 16,000 টাকা। তাহলে এটার জন্য এই সেলস এর জন্য একটা জাবেদা আমরা দিব। যেহেতু আমরা লিজের বইতে যা কাজ করতেছি এর জন্য জাবেদা কি দিছি। যেহেতু ও বিক্রি করব এর জন্য বিক্রি করলে ক্যাশ বাড়ে না কমে? বলেন দেখি। বাড়ে। ক্যাশ বাড়ে। এর জন্য ক্যাশ ডেবিট লিজ রিসিভেবল ক্রেডিট কত টাকা? 16,000 টাকা। 16,000 টাকা। ওকে, জি স্যার। এইটাই হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট 2। এই রিকোয়ারমেন্ট 2 এ আমাদের একটা জাবেদার কথাই বলা আছে, শুধুমাত্র সেলস অফ জেনারেল লিজিং কোম্পানি বুকস। জেনারেল লিজিং কোম্পানি বইতে সেলস এর জাবেদা দিব আমরা। তাহলে আমাদের প্রবলেম 2 কি আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। আমরা সবাই কথা বলেন। জি স্যার।
জি স্যার। আপনাদের কার কার ঘুম আসতেছে একটু বলেন। তাহলে এক্সারসাইজ 3 আপনাদের বাসায় কাজ থাকবে, 2 কিন্তু হয় নাই, 2 আমরা আগামী ক্লাসে করাবো। এক্সারসাইজ 3 নাম্বারটুকু দেখেন। বলা আছে যে এক্স কোম্পানি টুক লিজ অন ইকুইপমেন্ট ফ্রম জেড কোম্পানি হুইচ ইজ ফেয়ার ভ্যালু 1.5 লাখ টাকা। তাহলে এক্স কোম্পানি লিজ নিচ্ছে কার কাছ থেকে? জেড কোম্পানির কাছ থেকে। তাহলে বলেন তো দেখি এক্স কোম্পানি কি লিজি না লিজর? লিজি। লিজি। আর জেড কোম্পানি কি? লিজর। লিজর, যার ফেয়ার ভ্যালু দিয়ে আছে কত টাকা? 1.5 লাখ টাকা দিয়ে আছে। The term of the lease where lease period হলো 5 বছর, লাইফ অফ ইকুইপমেন্ট 5 বছর। তাহলে আয়ুষ্কাল 5 বছর, লিজও 5 বছর। আমরা পুরো কত পার্সেন্ট বলে দেখি? 100% নাকি? জি স্যার। আর বলছে সেলফ ভ্যালু 5,000 টাকা হুইচ ইজ কি আনগ্রান্টেড। এই যে আনগ্রান্টেড, এই আনগ্রান্টেড জানি কি নির্ণয় করার ক্ষেত্রে আসে? বলেন আনগ্রান্টেড কি নির্ণয় করার ক্ষেত্রে আসে? ফেয়ার ভ্যালু প্রেজেন্ট ভ্যালুর জন্য। ইনস্টলমেন্ট নাকি প্রেজেন্ট ভ্যালু অফ লিজ, কোনটা নির্ণয় করার ক্ষেত্রে আসে? স্যার ইনস্টলমেন্ট। ইনস্টলমেন্ট নির্ণয় করার ক্ষেত্রে আনগ্রান্টেডটা আসে। আর ইন্টারেস্টের কত পার্সেন্ট বলেন দেখি? 8%। এক নম্বর বলছে ক্যালকুলেট দ্য অ্যানুয়াল লিজ রেন্ট, ব্র্যাকেটে বলা আছে অ্যাডভান্স বেসিস। এই অ্যানুয়াল লিজ রেন্ট কথাটা মানে হচ্ছে ইনস্টলমেন্ট অফ লিজ। তাহলে এটা নির্ণয় করার ক্ষেত্রে এই 5,000 টাকাটা কি আসবে নাকি আসবে না? আসবে। আসবে। আর অ্যাডভান্স বেসিস কথাটা মানে কি? বছরের শুরুতে। তাহলে 1+i কি দিব নাকি দিব না? দিব। দেব। তাহলে এরকম ভাবে যে এক্সারসাইজ 3 আপনারা যেরকম ভাবে বলেন আমি একটু দেখাই। আপনারা কি সলিউশন পিডিএফ কি দেখতেছেন? জি স্যার দেখতেছি। সলিউশন এটা আমরা মনে হয় ইসের মধ্যে করে দিছি। ইসে করে এই দেখো। রিকোয়ারমেন্ট 1 ক্যালকুলেশন অফ অ্যানুয়াল লিজ রেন্ট বা ব্যাকেলেক্স ইনস্টলমেন্ট অফ লিজ, প্রেজেন্ট ভ্যালু 70 লিখছি, এইটা শুরু আছে এর জন্য 1+i দিছি। আর এই অ্যানুয়াল লিজ নির্ণয় করার ক্ষেত্রে গ্র্যান্টেডটাও আসে, আনগ্র্যান্টেড আসে, ঠিক না ম্যাডামরা? তাহলে এখানে গ্র্যান্টেড আর আনগ্র্যান্টেড দিয়ে ক্যালকুলেশনকে আমরা ইনস্টলমেন্ট বের করতে 33,997। এটা কি পারবেন আপনারা? 33,997। জি স্যার। ওকে। এবার রিকোয়ারমেন্ট 2 বলছে শো দ্য জার্নাল এন্ট্রিজ ফর দ্য ফার্স্ট ইয়ার ইন দ্য বুকস অফ এক্স কোম্পানি। তাহলে এক্স কোম্পানি বইতে আমাদের প্রথম বছরে জাবেদা দিতে হবে। তাহলে এক্স কোম্পানি হচ্ছে লিজি। তাহলে লিজির বইতে প্রথম বছরে জাবেদা দিব, বছরের শুরুতে কিন্তু যে অ্যাডভান্স লেখা আছে। তাহলে শুরুতে হলে বছরের প্রথম বছর কয়টা জাবেদা দিই আমরা? 4টা। 4টা। প্রথম জাবেদা কার জন্য বলেন? প্রেজেন্ট ভ্যালু অফ লিজের। প্রেজেন্ট ভ্যালু অফ লিজ মানে ফেয়ার ভ্যালু অফ লিজ, যেটা আমাদের প্রশ্নে ছিল কত? 1.5 লাখ টাকা। তাহলে এটার জন্য আমরা জাবেদা দিছি 1/1। যেহেতু আমাদের কোনো বছর নাই, 2015-14 লেখা নাই, এর জন্য আমরা লিখছি কি 1/1 ফার্স্ট ইয়ার। লিজ ইকুইপমেন্ট আন্ডার ক্যাপিটাল লিজ ডেবিট লিজ লায়াবিলিটি ক্রেডিট 1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা। কথা কি বুঝতে পারছেন? বলেন যদি এখানে ক্যাপিটাল লিজ কেন লিখলাম বলতে পারবেন কেউ? 75% উপরে। 75% উপর মানে পুরো 100% নাকি? 5 বছরেরটা 5 বছর জন্য কি দিছে? লিজ দিছে। তাহলে প্রথম যাবে দেখি আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। 2 নাম্বার যাবে কার জন্য দেই? ইনস্টলমেন্ট অফ লিজ, যেটা পাইছি কত? 33,997। তাহলে ইনস্টলমেন্ট অফ লিজের জন্য কি? লিজ লায়াবিলিটি ডেবিট ক্যাশ ক্রেডিট 33,997। 3 নাম্বার যাবে কার জন্য দিতাম? ডিপ্রিসিয়েশন। তাহলে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। ডিপ্রিসিয়েশন বের করার সূত্র কি? কস্ট প্রাইস মাইনাস সেভেন ডিভাইড ইউজফুল লাইফ। তাহলে কস্ট প্রাইস মানে ফেয়ার ভ্যালু ছিল 1.5 লাখ টাকা,
সেলফ ভ্যালু বাদ দিয়ে, মানে সেলফ ভ্যালু কি গ্র্যান্টেড টার্ম নাকি আনগ্র্যান্টেডটা বাদ দিয়ে বলেন দেখি, ডিপ্রিসিয়েশন বের করার ক্ষেত্রে কোনটা আসে, গ্র্যান্টেড না আনগ্র্যান্টেড? গ্র্যান্টেড, কিন্তু আমাদের প্রশ্নে আছে সেটা কিন্তু আনগ্র্যান্টেড। এজন্য সেলফ ভ্যালু বাদ জানে 0 ডিভাইডেড বাই ইউজফুল লাইফ কয় বছর, 5 বছর, এই যে 30,000 টাকা বের করছে। বুঝতে পারছি সবাই? জি স্যার। এবার সর্বশেষ ইন্টারেস্ট, ইন্টারেস্ট এক্সপেন্স, ইন্টারেস্ট পেয়েবল। ফেয়ার ভ্যালু এই টাকা থেকে আমি বছরের শুরুতে একটা কিস্তি দিয়ে ফেলাইছি 33,997, বাদ দিয়ে যা থাকে তার উপর কত পার্সেন্ট, আমাদের সুদের হার ছিল 8%। তাহলে ক্যালকুলেশন করে মান পাইছি 9,280, 9,280। ওকে ম্যাডামরা 3 নাম্বার অঙ্কটা কি বুঝতে পারছেন কিনা বলেন? বুঝতে পারছি। তাই 3 নাম্বার অঙ্কে হুবহুব একটা অঙ্ক আছে, আমি অঙ্কটা দিব, এই যে 5 নাম্বার প্রশ্নটা, এটা 2014 সাল। দেখেন এই আগের অঙ্কটা, এখানে ফেয়ার ভ্যালু ছিল 1.5 লাখ টাকা, লিস্ট পাস, এখানে ইকুইপমেন্টও পাস, সেলফের ভ্যালু 5,000 টাকা লেখা আছে, হুইচ ইজ কি গ্র্যান্টেড। এই যে এইটুকু দিছে না, এইটুকুর জন্য প্রশ্নটা অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। ইন্টারেস্টে কয় পার্সেন্ট বলেন? 8%। প্রশ্ন হচ্ছে অ্যানুয়াল লিজ রেন্ট, বলেন তো অ্যানুয়াল লিজ রেন্টের ক্ষেত্রে এই 5,000 টাকা কি এখন আসবে নাকি আসবে না? আসবে। 100% আসবে। এটা গ্র্যান্টেড থাকলে আসবে, আনগ্র্যান্টেড থাকলে আসবে নাকি? আমাদের 2 নাম্বার স্টেপে আমরা বের করি ফেয়ার ভ্যালু অফ লিজ, সেটা তো আমাদের প্রশ্নে ফেয়ার ভ্যালু অফ লিজটা 1.5 লাখ টাকা তো দিয়ে আছে নাকি? তাহলে ওইটা বের করার দরকার নেই। ওইটা যদি বের করতাম, ওইটার ক্ষেত্রে কোনটা আসতো বলুন তো, কি গ্র্যান্টেড আসে নাকি আনগ্র্যান্টেড আসে ওইটা নির্ণয় করার ক্ষেত্রে? আনগ্রান্টেড। আনগ্র্যান্টেডটা না, গ্র্যান্টেডটা আসে। কিন্তু সালমান তো আমাদের প্রশ্নে 1.5 লাখ টাকা দিয়ে আছে, অতএব আমাদের কোনো ঝামেলা নাই। দ্বিতীয় বলছে যে জার্নাল এন্ট্রিজ ইন দা ফার্স্ট ইন দা বুকস অফ কি এ এন্ড বি, মানে এ হচ্ছে এই অঙ্কের জন্য লিজি আর বি হচ্ছে কি লিজর। লিজের বইতে জাবেদা করতে হবে, লিজরের বইতে কি জাবেদা করতে হবে। আমি লিজের বইতে জাবেদা শিখাইছি, লিজরের বইতে জাবেদা শিখাইছি। এ মানে তো এই যে এই অঙ্কটা হুবহুব একই, জাবেদা পারবেন না এর জন্য। এখন প্রশ্ন হলো এখানে জি স্যার। ডিপ্রিসিয়েশন বের করার ক্ষেত্রে 1.5 লাখ মাইনাস 0 ভাগ 5, এই অঙ্কের ক্ষেত্রে কি 1.5 লাখ মাইনাস 0 ভাগ 5 হবে? 1.5 লাখ -1.5 লাখ -5,000 ভাগ হচ্ছে কত? ভাগ 5। তাহলে 5 5,000 কেন বাদ? কারণ এই 5 অঙ্কে কি এটা কি গ্র্যান্টেড না আনগ্র্যান্টেড বলেন যদি, কি গ্র্যান্টেড। গ্রান্টেড। অতএব এইটা মনে রাখেন, ঠিক আছে? তাহলে গ্র্যান্টেড এবং আনগ্র্যান্টেড এর মধ্যে পার্থক্যটা এই যে এই জায়গায় শুধু ইফেক্টটা পড়বে, ঠিক আছে? তাহলে এটা আমি লিজি মানে এর ক্ষেত্রে যাবে দেখি আপনারা সবগুলো পারবেন ওই 4টা আগের মতো। জি স্যার। এখন বি মানে লিজর কোম্পানি, লিজর কোম্পানির জন্য লিজ হচ্ছে 3টা, এই 3টার মধ্যে আমাদের কোনটা, আমি একটু আপনাকে প্রমাণ দেখাই। লিজ টার্ম 5 বছর, ইউজফুল লাইফ 5 বছর, তাহলে কি পুরো 100% না? জি স্যার। তাহলে 75% যদি উপরে চলে যায়, তাহলে সেটা কোন 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 লিজের মধ্যে পড়ে বলেন, কোন কোন লিজের আন্ডারে? ডিরেক্ট আর সেলস। ডিরেক্ট আর সেলস। এন্ড ডিরেক্ট এবং সেলস এর মধ্যে কম্পেয়ার করে কিভাবে? কস্ট প্রাইস এবং ফেয়ার ভ্যালু দেখে। সমান বা ছোট হলে ডিরেক্ট আর বেশি হলে কি সেলস। তাহলে আমাদের এখানে ফেয়ার ভ্যালু ছিল 1.5 লাখ টাকা, কস্ট প্রাইস লেখা নাই, তাহলে ধরলাম যে কস্ট প্রাইস এবং ফেয়ার ভ্যালু দুইটাই কি সমান। আর যদি সমান হয় তাহলে সেটা কোনটা হয় বলেন তো দেখি? ডিরেক্ট। ডিরেক্ট। তাহলে ডিরেক্টের জন্য ডিরেক্ট ফাইন্যান্সিয়াল লিজ আমি অঙ্ক তো আপনাকে একটু আগে করাইলাম প্রবলেম 2 এ, ওই অনুযায়ী কি পারা যাবে? জি স্যার। তাহলে আপনি এই 5 নম্বর অঙ্কটা সুন্দর করে কি করবেন, বাসায় থেকে বসে বসে কি করবেন, সুন্দর করে করবেন। হ্যাঁ, আমি 5 নম্বর অঙ্ক তবে একটু দেখিয়ে দেই। এই যে 5 নম্বর প্রশ্নটা, ওই এই যে 5 নম্বর প্রশ্নটা, সেই যে গ্র্যান্টেড ম্যান্টেড দিয়ে আমরা এখানে কিস্তি বের করছি, কিস্তি বের করছি। আর এই যে প্রেজেন্ট ভ্যালু, এটা তো আমাদের প্রশ্নে, এটা এটা আমি কেটে দিছি কিন্তু, হ্যাঁ এটা তো আমাদের প্রশ্নে দিয়ে আছে 1.5 লাখ টাকা, এটা ক্যালকুলেশন করার দরকার নাই, এটা আমাদের প্রশ্নে সুন্দর করে দিয়ে আছে। এরপর আমরা জাবেদা শুরু করব, যে লিজ এ হচ্ছে লিজি, লিজির জন্য 4টা জাবেদা দিব আমরা, ঠিক আছে? আর লিজরের জন্য আমরা জাবেদা দিব, প্রথমটা লিজ রিসিভেবল ডেবিট, ইকুইপমেন্ট ক্রেডিট, প্রশ্নে ছিল 1.5 লাখ 1.5 লাখ। 2 নাম্বার ইনস্টলমেন্টের জন্য ও যেটা দিবে লিজি সেটা কি করবে, রিসিভ করে, তাহলে জাবেদা কি ক্যাশ ডেবিট, লিজ রিসিভেবল ক্রেডিট।
আর এখানে লিজের ক্ষেত্রে হচ্ছে ডিপ্রিসিয়েশনে কি জাবেদা দেওয়া হয় না দেওয়া হয় না? হয় না। হয় না। তাহলে ইন্টারেস্টের জন্য জাবেদা ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। ও যেটা ইন্টারেস্ট দিছে আর ও সেই ইন্টারেস্টটা কি করবে বলে দেখি, রিসিভ করবে। টাকা সেম কিন্তু জাবেদাটা কি চেঞ্জ। বুঝতে পারছি? জি স্যার। ওকে, তাহলে আমাদের এই 5 নম্বর পর্যন্তই আজকে থাকবে। তাহলে আপনারা 3 এবং 5 দুইটা অঙ্ক আপনারা সুন্দর করে করবেন। আগামী ক্লাসে আমরা নতুন থেকে শুরু করব। ওকে, আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে।